সেও এসেছে। ভালোই কেটেছে দিনটি তার। এখন অনেক ক্লান্ত সে। তাই বাহির থেকে এসে বিছানায় গায়ে এলিয়ে চোখ বন্ধ করে নেয়। কিছুক্ষণ যাওয়ার পর উপলব্ধি করে তার শরীরে কিছু হাঁটছে। প্রথমে গুরুত্ব দিল না সে। পর মুহূর্তেই মনে হচ্ছে কিছু কামড় দিচ্ছে। এক দুইবার ইগনোর করার পর যখন দেখলো না, ক্রমশই বাড়ছে, ততক্ষণে দাঁড়িয়ে যায়। সারা শরীর চুলকাতে শুরু করে, সাথে কামড়ে। দ্রুত বিছানা ত্যাগ করলো ইউসুফ। চুলকাতে চুলকাতে খেয়াল করলো তার বিছানায় লাল পিঁপড়ে ভরা। সাথে সাথে এই দাদু বলে চিৎকার করতে লাগলো ইউসুফ। তখন ইউসুফের দাদু দৌড়ে এই রুমে আসে। কি হলো ইউসুফ? ইউসুফ রাগে বলতে লাগে, দেখ বিছানায় তাকিয়ে। হায় আল্লাহ, এত লাল পিঁপড়া কই থেকে আসলো? আচ্ছা দাঁড়া দাদু ভাই, বেডশিট চেঞ্জ করে দিচ্ছি। তোর তো সারা শরীরে লাল করে ফেলেছে কামড়িয়ে, তুই বরং গোসল করে নে। ইউসুফ রাগে ফুঁসতে ফুঁসতে ক্যাবিনেটের ভেতর থেকে তোয়ালে নিতে লাগলো। তখনই শুনলো তার দাদুর বিড়বিড় করে কিছু কথা বলা। বুঝলাম না কি হচ্ছে। কাল আমার নানু ভাইকে মশা কামড়ে দিয়েছে, আজ আমার দাদু ভাইকে পিঁপড়ে কামড়াচ্ছে। কি হচ্ছে? না জানি কার নজর লেগেছে আমার নাতিদের। বেডশিট চেঞ্জ করে তিনিও চলে গেলেন। আর ইউসুফ এখন বুঝতে পারছে হে আর কারো না, বরং কুহুর কাজ। রাগ উঠে গেল তার মাথায়। হাতটুকু মেয়ে তার সাথে পাঙ্গা নিচ্ছে, এর বিহিত সে করেই ছাড়বে, যেন পরবর্তীতে আর চোখ তোলার সাহস না পায়। রাগে গজগজ করতে করতে ওয়াশরুমে চলে গেল সে। হ্যাঁ জানি, সবটা দেখছি আমি দরজার আড়াল থেকে। বাদরের মতো লাফাচ্ছিল আর চুলকাচ্ছিল নিজের শরীর। আমার কলিজা আজকে ঠান্ডা হয়ে গেছে। বোন, তুই থাকলে দেখতে পাইতি। তুই পারিসও। বেচারার কি হাল করেছিস না জানি। কোন বেচারা না বুঝলি? পুরাই সাইকো। জানটারে কয়লা বানাইছে এই কয়দিনে। আর তুই বেচারা কস? যা, তোর সাথে কথা কমু না। রাখ ফোন বলে কল কেটে দিলাম। হে কি দরদ সবার, সবাই সাইকোর পক্ষে কথা কয়। হ্যাঁ, দরজার উল্টা পাশে বসে ফোনে কথা বলছিলাম, তখনই হুট করে দরজা লাগানোর শব্দে পেছনে পেছনে পরে তাকাতেই চক্ষু আমার ছানা বড়া। সাইকো দরজা আটকে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর আমার দিকে ভয়ানক দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। আপনি আমার রুমে কেন আর দরজা লাগিয়েছেন কেন? কাপা কাপা কণ্ঠে জিজ্ঞাসা করতে লাগলাম। তিনি আমার কথার উত্তর না দিয়ে বাঁকা হাসলেন আর আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। আমি তার এভাবে এগিয়ে আসতে দেখে খাটের একদম পাশে প্রান্তে চলে আসি আর উনি সাথে সাথে আমার হাতটি টান দিয়ে তার কাছে নিয়ে আসে। তারপর খাট থেকে নামিয়ে আমাকে উল্টো দিকে ঘুরিয়ে তার বুকের সাথে আমার পিঠ চেপে ধরলেন। ঘটনাটা মুহূর্তে হওয়াতে আমি কি বুঝে ওঠার আগেই এমন হয়ে গেল আর আমি ভয়ে চোখ বন্ধ করে কাঁপতে লাগলাম। আর উনি আমার কানের কাছে মুখ এনে বলতে লাগলেন, খুব সাহস তোর, আমার সঙ্গে পাঙ্গা নিতে আসিস? তোর সাহসে তারিফ করতে হয়। না, আমার যে এত সাহস পছন্দ না। তুই ভুলে গেলে কি করে আমি তোকে ধরতে পারলে আমি কি করব? আমি কেঁদে দিলাম ভয়ে। সত্যি মজার ছলে ভুলে গিয়েছিলাম আমি একটা সাইকোর সাথে লেগেছি, যে কিনা উঠতে বসতে বন্দুক আমার নাকে ডগায় ধরে রাখে। আমি কাঁদতে কাঁদতে বললাম, ভাইয়া প্লিজ ছেড়ে দিন, আর করব না, আর আপনার সামনেও আসবো না। ফুপিয়ে কাঁদতে লাগলাম, তাতে যেন কোনো কাজই হলো না। উল্টো উনি আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিলেন আর উনিও আমার উপর চড়ে বসলেন। আমি তাকে সরাতে চাইছি, তাই উনি আমার হাত দুটো বিছানার সাথে চেপে ধরে আর একটা কামড় বসিয়ে দিলেন জোরে। আমার যেন জান বের হয়ে যাচ্ছে। আমি চিল্লাতে লাগলাম। আমার চিল্লানো শুনে আরো জোরে একই জায়গায় আবার কামড় বসিয়ে দিলেন। এদিকে ব্যথায় আমার জান যায়। কিছুক্ষণ পর তিনি আমাকে ছেড়ে উঠে পড়লেন আর বলতে লাগলেন, নেক্সট টাইম আমার সাথে লাগতে আসার আগে আজকে রাতটা মনে করে নিস। বলে তিনি হন হন করে বের হয়ে গেলেন। আমি এদিকে কামড়ের জায়গায় হাত চেপে কাঁদতে লাগলাম। খুব ব্যথা করছে। মনে মনে পণ করলাম বেঁচে থাকলে কখনো তার মুখোমুখি হব না। আমি তো ভুলেই গিয়েছিলাম যে এ সাইকো। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে ঘুমিয়ে যাই। এভাবেই চলে গেল এক সপ্তাহ। সাইকো আমাদের তার সাথে তাদের বাসায় নিয়ে আসে একেবারের জন্য। আমার এতটুকু পরিমাণ ইচ্ছে ছিল না তার বাসায় আসার। কেনই বা থাকবে? উনি আমার সাথে ওই দিন কি কাজটা করলেন? এখনো কামড়ের দাগটি রয়েছেই। যতদিন এই দাগটি থাকবে ততদিন আমি ওই কথা চাইলেও ভুলতে পারবো না। ওই দিনের পর থেকে আমি তার সাথে কথা বলিনি, ইগনোর করি তাকে। যেখানে তিনি সেখানে আমি আমার ছায়া ফেলি না। কিন্তু তিনি আমার সাথে এ কদিনে অনেকবার কথা বলার ট্রাই করেছেন, কিন্তু পারেনি।
এদিকে আমার ভর্তির সময় চলে আসে। মামা আমাকে একটি প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করিয়ে দেন। কাল থেকে আমাদের ক্লাস শুরু। তাই আর এসব বাদ দিয়ে এখন আমি আমার লাইফে ফোকাস করি। দুপুরবেলা খাবার টেবিলে বসে আছি। আন্টি মা খাবার দিচ্ছেন। নানুমার শরীরটা ইদানিং ভালো না, তাই তিনি রুমেই খেয়ে নিয়েছেন। আর মামা অফিসে। খাবার টেবিলে আমি আর আন্টি মা খাচ্ছি আর নানা রকম গল্প করছি। তখনই হুড়মুড় করে বাসায় ঢুকে ইউসুফ ভাইয়া আমাদের দিকে একবার তাকিয়ে ওপরে চলে গেলেন তিনি। আন্টি আর আমি তো পুরাই, মনে হচ্ছে অনেক রাগ করে আছেন। তাতে আবার কি, আমাদের খাবার শেষে উঠে যাব তখনই আন্টি মা বলতে লাগলেন, আম্মু একটু কষ্ট করে তোমার ভাইকে নিচে খেতে আসতে বলে আসো। আমি কি বলবো ভাবছি। আন্টিকে তো মানাও করতে পারবো না, তাই মুচকি হেসে মাথা নাড়াইলাম। সাইকোর রুমের সামনে দাঁড়িয়ে আছি, কি করব ভাবছি। ঢুকবো কি ঢুকবো না, তখনই ভেতর থেকে ইউসুফ গম্ভীর কণ্ঠে বলে ওঠে, ওখানে দাঁড়িয়ে কি করছিস? কিছু বলবি? ইয়ে মানে আন্টি খাবারের জন্য নিচে যাইতে বলছে আপনাকে, বলেই চলে যেতে নেই অমনি হাতে হাঁচকা টান মেরে একদম তার কাছে নিয়ে আসে। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেলি, আর তার সাথে কাঁপাকাঁপি ফ্রি। আমি ভয়ে চোখ বন্ধ করে আছি, উনি তখন আমার দু বাহুতে চেপে ধরে বলতে লাগে, খুব সাহস বেড়েছে তাই না তো? আমাকে ইগনোর করছিস? বারবার কেন আমাকে রাখাস বলতো? আমি কি কি করেছি আপনাকে? ছাড়েন আমাকে প্লিজ, ব্যথা পাচ্ছি হাতে। কান্না করতে করতে বললাম। আমাকে ইগনোর করার আগে মনে ছিল না? দাঁতে দাঁত চেপে বললেন। তখনই আমার রাগ উঠে গেল। তাকে ধাক্কানোর পর যখন তাকে সরাতে পারছিলাম না, তখনই চিৎকার করে বলতে লাগলাম, কি পেয়েছেন কি? হ্যাঁ আমাকে, আপনি আমাকে ছাড়ুন, নয়তো আন্টি আমি সব বলে দিব। হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বললাম। তখনই তিনি আরো জোরে ধরলেন হাত, আর সাথে আমাকে তার আরো কাছে নিয়ে আসলেন, আর আরেক হাত দিয়ে কোমরে চেপে ধরলেন জোরে। মনে হচ্ছে তার নখ আমার জামার উপর দিয়ে গিথে যাচ্ছে শরীরে। আমি আরো জোরে কেঁদে দিলাম, আর কাঁদতে কাঁদতে বলে উঠলাম, আমি আন্টি মাকে সব বলে দিব, আপনি একটা অসভ্য। তখনই তিনি আমার হাত ছেড়ে দিলেন। আমি হাত ছাড়া পেয়ে তাকে ধাক্কা দিতে লাগলাম, কিন্তু ব্যর্থ হচ্ছি। উনি আমার কোমরে একইভাবে ধরে আছেন। আমার কথাগুলো শুনে তিনি একপাশে হেসে অন্য হাত দিয়ে আমার গালে হাত রাখলেন। ওনার এমন কাজে ভয় আরো বাড়তে লাগে। কি করতে যাচ্ছেন বুঝতেছি না। আমার কান্না তখন আপনিতেই বন্ধ হয়ে গেছে, কিন্তু চোখ দিয়ে পানি পড়ছেই। তিনি ধীরে ধীরে আমার গালে তার হাত দিয়ে স্লাইড করতে করতে নিচে আমার ঘাড়ের পেছনে নিয়ে গেলেন, আর ধীরে ধীরে আমার ঘাড়ের উপর থেকে চুলের কাছে নিয়ে আসলেন। ওনার এই কাজে আমার কাঁদুকুতু লাগছে অনেক। অন্য সময় হলে হয়তো হেসে দিতাম, কিন্তু এখন বড় বড় চোখ করে তাকিয়ে আছি তার দিকে। তখনই চুলের টান অনুভব করি, কারণ উনি আবার কিছু চুল তার হাতের মুঠে নিয়ে আমাকে তার আরো কাছে নিয়ে আসে, আর আমি আমার চুল ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ি। মাথায় আমার জান বের হয়ে যাচ্ছে। তখনই তিনি আমার কোমর থেকে হাত সরিয়ে আমার নিচের ঠোঁটে তার হাত দিয়ে জোরে চেপে ধরে বলতে লাগেন, বাহ, তাই নাকি? কি বলবি? তা মমকে কি বলবি? কি অসভ্যতা করেছি তোর সাথে? তোর এই গোলাপি ঠোঁটে কিস করেছি না? তো গলায় লাভ বাইট দিয়েছি নাকি তোর বুকে? কোনটা? আমি ওনার হাত আমার ঠোঁটের উপর থেকে সরিয়ে নিজের সব শক্তি দিয়ে ধাক্কা মারলাম। তাতে উনি আমার থেকে কিছুটা দূরে সরে গেলেন, আর আমি সাথে সাথে দৌড় দিতে লাগলাম, কিন্তু ব্যর্থ হলাম। উনি আমার চুল ধরে টান দিলেন জোরে, আর আমি তার কাছাকাছি এসে পড়ি, আর উনি আমার চুল ছেড়ে আমার হাত ধরে টেনে দেয়ালের সাথে চেপে ধরে ফিসফিস করে বলতে লাগলেন, আমি তো তোর সাথে অসভ্যতা আমি করেছি তাই না? তুই জানিস অসভ্যতা আমি কি? এখন যদি তোর ঠোঁটে চুমু খায়, তোর গায়ে জায়গায় জায়গায় টাচ করি, তাহলে হবে অসভ্যতা আমি। এখন বল, করবো? না 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 ভাইয়া প্লিজ, আমাকে ছেড়ে দিন, আমি কিছু বলবো না কাউকে প্লিজ। জোরে জোরে কেঁদে দিলাম এবার। তখন তিনি ধীরে ধীরে বলতে লাগেন। এক শর্তে। তিনি আমার সামনের চুলগুলো কানের পেছনে গুজে দিতে দিতে বললেন। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগি, কি? তখনই তিনি বলতে লাগেন, আমার চোখে পানি মুছে দিতে দিতে, আজকে পর থেকে আমি যা বলবো সব শুনতে হবে। উঠতে বললে উঠবি, বসতে বললে বসবি। মাকা হেসে বলতে লাগেন তিনি। আমি মাথা ঝাঁকালাম। তখনই তিনি ছেড়ে দিলেন। আমি দৌড়ে আমার রুমে চলে আসি, আর বালিশে মুখ গুজে কাঁদতে লাগি। কেন এমন করেন উনি আমার সাথে? আমি থাকবো না এ বাসায়, আমি বাসায় যাব। আম্মু আমি থাকবো না, তোমার কাছে নিয়ে যাও প্লিজ, আজ ভার্সিটিতে যাচ্ছি। সাইকোর সাথে করে নিয়ে যাচ্ছে। উনি ড্রাইভ করছেন আর আমি তার পাশে বসে বাইরে তাকিয়ে আছি। মামার আজকে নিয়ে যাওয়ার কথা ছিল, বাট মামার কাজ পড়ে যাওয়াতে সাইকোটাই নিয়ে যাচ্ছে। তিনি আমার
তিনি আমার সাথে নানান কথা বলে যাচ্ছেন। আমি শুধু হু হা করে মাথা নাড়িয়ে উত্তর দিচ্ছি। কালকে উনি আমার সাথে যা করেছেন তার জন্য আমি তাকে কখনো ক্ষমা করব না, কিন্তু তাই বলে তার রিস্ক নিতে চাই না। তাই যা জিজ্ঞাসা করেন উত্তর দিচ্ছি। উনি আমাকে নানান রকম উপদেশ দিয়ে যাচ্ছেন, যা আমি এক কান দিয়ে ঢুকাচ্ছি, অন্য কান দিয়ে বের করছি। ভার্সিটির গেটের সামনে এসে গাড়ি থামালেন। আমি নেমে যেতে নিলেই তিনি বলতে লাগেন, অল দ্য বেস্ট। আমি মুচকি হাসি দিলাম। উনি চলে গেলেন। আমি গেট দিয়ে ঢুকতেই কিছু একটার সাথে বেজে ধরাম করে নিচে পড়ে গেলাম। তখনই কায়নাত বলে ডাকে। আমি মুখ উপরে তুলে দেখি একটি সুদর্শন পুরুষ আমার সামনে দাঁড়িয়ে আছেন। আমার কেন জানি তাকে খুব চেনা চেনা লাগছে, বাট মনে করতে পারছি না কই দেখেছি। আমি আমার শরীরের কাপড় ঝাড়ছি আর আর চোখে তাকে দেখে যাচ্ছি। না, আমার অবস্থা এখন এমন হচ্ছে, পেটে আছে কিন্তু মুখে নেই। তখনই লোকটি বলে উঠল, কায়নাত, কেমন আছো? আমাকে চিনতে পারছো না? আমি রিয়ান, ওই যে সেদিন পার্কে আমাদের দেখা হলো। ও হ্যাঁ, মনে পড়েছে। আপনাকে কিভাবে ভুলতে পারি? আপনার জন্য পুরো 3 ঘন্টা হাত ধুইতে হয়েছে। শেষের কথাটি বিড়বিড় করে বললাম, আর কথাগুলো মুখে মেকি হাসি দিয়ে বললাম। তাই এখানে কেন? ভার্সিটিতে মানুষ কেন আসে? এক ভ্রু উঁচু করে বললাম। তিনি মুচকে হেসে বললেন, না না, আমি বলতে চাইছি তুমি এখানে ভর্তি হয়েছো। জি, কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। কোন সাবজেক্ট? বিরক্ত লাগছে তার প্রশ্নগুলো, তাও মুখে হাসির রেস্ট এনে বললাম, সাইকোলজি। আচ্ছা আমি আসি বলে পা বাড়ালাম। তখনই পেছন থেকে বলে ওঠেন তিনি, ওহো, আচ্ছা শোনো, কোনো প্রবলেম হলে আমাকে বলো, আমি এখানেই পড়ি, ফাইনাল ইয়ারে। আমি মনে মনে বললাম, তোরে কেন কমু, আমি নিজেই একাই 100। কিন্তু মুখে হাসি রেখে তাহাকে বলিলাম, জি আচ্ছা বলবো, আসি বলে চলে গেলাম আমার ক্লাসের উদ্দেশ্যে। প্রথম ক্লাস নেই, সেমিনার হবে। হলে বসে বসে ফোন চাপছিলাম, তখনই হুড়মুড় করে এসে কেউ আমাকে জড়িয়ে ধরে। প্রথম ভয় পেলেও জড়িয়ে ধরা ব্যক্তিটিকে দেখে আমি চিৎকার দিয়ে উঠলাম, সাথে সেও। এ যে আমার প্রাণ প্রিয় ক্রাইম পার্টনার লিজা। আমি ওকে জড়িয়ে ধরে বলে উঠি, তুই এখানে? এত বড় সারপ্রাইজ! তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না? বাধা দুজনে একই বাঁধনে, সে কি মানো না? আমি লিজাকে টাইটলি হাগ করে বলি, আমি জানি পাখি। তখনই চোখ পড়ে লিজার সাথে থাকা মেয়েটির দিকে। মেয়েটি আমাদের দেখে হাসছে। তখনই লিজা আমার চাহনি অনুসরণ করে তাকিয়ে হেসে দিল আর বলতে লাগে, ও হচ্ছে অথই, আমার কাজিন। ওদের বাসাতে উঠেছি, আর ওই আমাদের সাথে এই ভার্সিটিতে ভর্তি হয়েছে। ওহো, ভালোই হয়েছে। হাই, আমি কুহু। হাত বাড়িয়ে বলতে লাগলাম। অথই হাত না দিয়ে জড়ায়ে ধরলো আর বলতে লাগলো, আমি ফ্রেন্ডস ক্লাসমেটদের সাথে ফর্মালিটি পছন্দ করি না, তাই তুমি বলতে পারবো না, তাই সোজাসুজি তুই বলবো, তোকেও বলতে হবে। আমি কিছুক্ষণের জন্য থ মেরে রইলাম আর লিজার দিকে তাকালাম। লিজা হেসে দিল আর বলতে লাগে, ওই এরকমই। হাসতে লাগলাম সবাই। তারপর ক্লাস করে যে যার বাসায় চলে আসলাম ভার্সিটি থেকে। ড্রাইভার চাচা নিয়ে আসছেন। ভালোই কেটেছে দিনটি। রুমে এসে শটান করে শুয়ে পড়লাম। আজ ক্লান্ত লাগছে খুব। তখনই বেডের সাইডে টেবিলের ওপর একটি গিফট বক্স দেখতে পেলাম। গিফট কে দিল ভাবতে ভাবতে বক্সটি কাছে নিয়ে আসলাম। বক্সটি খুলে তো আমি পুরোই থক গেলাম। একটি নিউ ব্র্যান্ডের আইফোন, তার সাথে একটি লেটার। ফোনটি রেখে লেটারটা খুললাম। অবাক লাগছে, এই ইন্টারনেটের যুগে লেটার আমায় কে দিল, তার সাথে এই ফোন, তাও এত দামি। লেটারটা খুললাম। লেটারটা খুলতে 180 ভোল্টের শক খেলাম। চোখগুলো বড় বড় করে এক দফা চিঠির ওপর নিচ দেখে দিলাম। এই যে মিস্টার সাইকোর চিঠি। উনি আমাকে চিঠি লিখেছেন, বিশ্বাসই হচ্ছে না। চিঠি পড়ে তো ভয়ে আত্মা বেরিয়ে যাওয়ার উপক্রম। শালা সাইকো চিঠির মাঝেও সাইকোগিরি করছে। ভাবা যায় চিঠিতে লেখা। দেখ, এই প্রিয় টিও দিয়ে আমার পক্ষে চিঠি লেখা সম্ভব না, তাই প্রিয় ক্যান্সেল। এখন হয়তো ভাববি চিঠি কেন লিখছে। দেখ, তোর সাথে বিগত কদিন যাবৎ খুব রুড ছিলাম, জানি অনেকটা কষ্ট দিয়ে ফেলেছি তোকে, তার জন্য সরি। আমি কাউকে কখনো সরি বলি না, তুই ফার্স্ট। তাই বলে আবার নাচতে শুরু করে দিস না। আর ভার্সিটিতে গিয়েছিস বলে পেখম তুলে নাচতে হবে না, আকাশে উঠতে হবে না, মাটিতেই থাকিস। আর হ্যাঁ, ছেলেদের থেকে 10 হাত দূরে থাকবি, নয়তো তোর জন্য সেটা ভালো হবে না, বুঝলি? আর হ্যাঁ, খাবার দাবার সময় মতো করবি। সারাদিন এখানে সেখানে ধেই ধেই করে ঘুরে বেড়াবি না। আমি নেই বলে যা ইচ্ছে তা করবি না।
এটা ভাবিস না যে আমি নেই। আমার নজর কিন্তু তোর সাথে সব সময় আছে। তাই বলে ভ্যাবলার মতো সিসিটিভি ফুটেজ খুঁজতে যাস না। আমি এতটা চিপ মাইন্ডেড নই যে তোর নামে ক্যামেরা ফিট করব। তাই বলে এতটা ভালো নই, তো সাবধানে থাকিস। আমার কথা খেলাফ হলে না তোর জন্য ভালো হবে না। যেদিন বাংলাদেশে ফিরবো তাহলে সেদিন তোর জন্য কাল হয়ে দাঁড়াবে। সো বি কেয়ারফুল। ভালো থাকিস। বাই। খুব শীঘ্রই ফিরবো। ওনার লেটার পড়ে আমি স্তব্ধ। এটা লেটার ছিল না, ছোটখাটো হুমকি। আল্লাহ প্লিজ সেভ মি। তার মানে সাইকো বাসায় নেই, কিন্তু গেল কই? জাহান নামের চৌরাস্তায় যাক, আবার কি, বাট ফোনটা সুন্দর। ফোনটা অন করলাম, ক্যামেরা সেটিং দেখলাম। বাহ, এখন আবার টিকটক আরো সুন্দর করতে পারবো। ইয়াহু! না চাইতো সাইকো তোরে ধন্যবাদ। ফোনটা চার্জ দিয়ে নিচে নেমে আসলাম। নিচে এসে জানতে পারলাম বিজনেসের কারণে আব্রুট গেছে, তাও 2 মাসের মতো নাকি সময় লাগবে আসতে। মামাও নাকি গেছেন সাথে। আমার যে কি খুশি লাগছে কি বলবো, নাচতে ইচ্ছে করছে। যাই হোক, 2 মাস শান্তি পাবো তো। পরের দিন ভার্সিটিতে গেলাম। আজ ভার্সিটিতে তেমন ক্লাস ছিল না, তাই লিজ, আমি, তাথই মিলে পার্কে চলে আসলাম। কতক্ষণ ঘুরলাম, তারপর ফুচকা খেতে গেলাম। ফুচকা খাওয়া শেষে একটা লেকের ধারে হাঁটতে লাগলাম 3 জনে। এর মাঝে লক্ষ্য করলাম 2টি ছেলে আমাদের কখন থেকে পিছু নিয়েছে। প্রথমে মনের ভুল ধারণা ভেবে ইগনোর করলাম, কিন্তু পরবর্তীতে দেখি আমরা যেখানে যেখানে তারাও সেখানে সেখানে। এবার ডাউট হলো। তাথই আর লিজকে সব বললাম, তারাও খেয়াল করলো। তারপর আরো কনফার্ম হওয়ার জন্য অথই বলে উঠলো, এক কাজ করি, আমরা সামনে গিয়ে ওই গাছটায় লুকিয়ে পড়ি। যদি তারা আমাদের খোঁজে তাহলে আমরা কনফার্ম হয়ে যাব তারা আমাদের ফলো করছিল। যা ভাবা তাই কাজ। আমরা সামনে গিয়ে লুকিয়ে পড়লাম। লুকিয়ে দেখতে লাগলাম, তখনই বুঝতে পারলাম আমাদের ফলো করছে। তখনই আমাদের ছেলেগুলো না পেয়ে কাউকে কল করলো, তারপর তারা সেখান থেকে চলে গেল। আমরা যেন হাফ ছেড়ে বাঁচলাম। মজাও লাগছিল তাদের, আমরা মজাটা দেখালাম। তারপর আমরা হাসি হাসি করতে করতে চলে গেলাম। এভাবে কেটে যায় কিছুদিন, হাসি ঠাট্টা তামাশা করে দিন পার করলাম আমরা। এরই মাঝে কিছু নিউ ফ্রেন্ডস হয়েছে, আর আর রিজনের সাথে ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে। তিনি ভার্সিটিতে অনেক হেল্প করেন আমাদের। রাতে পড়তে বসছি, নতুন বই সবকিছু ঘেটে ঘেটে দেখছি, তখনই টুংটাং করে আমার ফোন বেজে উঠলো। ফোনটা রিসিভ করতেই ফোনের ওই পারের ব্যক্তিটির ভয়েস শুনে জমে গেলাম ভয়ে। ব্যক্তিটি রীতিমতো ধমকানি শুরু করেছে। আমি সাথে সাথে ফোন কেটে দিলাম। আর তখনই একটি মেসেজ আসলো ফোনে। কাঁপা কাঁপা হাতে ফোনটি তুলে স্ক্রিনে মেসেজটি দেখে আরো ভয় লাগতে লাগলো। আবার কল আসলো। হ্যালো। তো সাহস তো কম নয়, তোকে না করার পরেও তুই আমার কথার খেলাপ করলি। হ্যাঁ, এখন দেখে থাকলে আর আমার সামনে পেলে না তোকে আমি চিবিয়ে খেতাম। আমি এদিকে ভয়ে ফ্রিজ হয়ে যাচ্ছি, তাও আমতা আমতা করে বললাম, কি করেছি আমি? কি করেছিস তুই জানিস না? তোকে বলিনি তোর উপর আমার নজর আছে? তারপরেও তুই কিভাবে ছেলেদের সাথে ঢলাঢলি করিস? খুব শখ না? হ্যাঁ। এবার আমার রাগ উঠে গেল। আমি চিল্লিয়ে তাকে বলে উঠলাম, আমার লাইফ আমি কি করব না করব আপনি বলার কে? হু আর ইউ? আমি যেভাবে ইচ্ছে চলবো, আমি আমার মর্জি। ফার্দার আমাকে কল করবেন না বলেই কল কেটে দিলাম। আমার নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলে দিলাম। ঝুলা থাকে এবার। ওদিকে ইউসুফ যখন কুহুকে ফোনে পাচ্ছে না, মাথায় রাগ চেপে বসে। হাতে থাকা ফোন খুব জোরে আছাড় মারে আর বলতে লাগে, উড় যত উড়বার, আমাকে তো চিনিস না রে কুহু। আমি যেদিন ওই দেশে পা রাখবো সেদিন যে তোর কি হবে। এই 1 মাসে রিয়ানের সাথে ভালো বন্ডিং হয়ে গেছে আমার। ওর কেয়ারিং খুব ভালো লাগে। কি সুন্দর করে কথা বলে। দিনের বেশিরভাগ সময় আমার এখন তার সাথে কাটে। রিয়ান ঠিক যেমন, আর ইউসুফ ঠিক তার উল্টো। রিয়ান সব সময় হাসি হাসি ভাবে কথা বলে। কেন জানি না ওনার প্রতি আলাদা টান অনুভব করি। ইদানিং উনি আমাকে রাতেও কল করেন। মাঝে মাঝে কথা বলতে বলতে সকাল হয়ে যায়। কথাগুলো পড়ার টেবিলে বসে ভাবছি, তখনই ফোন আসে। ফোনটা হাতে নিয়ে দেখছি রিয়ান কল করেছে। কেন জানি কলটা পেয়ে ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা ফুটে ওঠে। ফোনটি রিসিভ করতেই রিয়ান বলতে লাগে, হেই ডিয়ার, আর ইউ বিজি? আমি লজ্জা মাখা মুখে বললাম, না, কেন? একটা কথা ছিল। বলুন। কাল আমার বার্থডে। ও, জানতাম না তো। যেহেতু এখনো 12টা বাজেনি, তাই অগ্রিম বার্থডে। ওপাশ থেকে রিয়ান মুচকি হাসলো আর বলল, ধন্যবাদ ডিয়ার, বাট এইভাবে উইশ করলে চলবে না। কাল ছোট একটা পার্টি রেখেছি বাসায়, তুমি আমন্ত্রিত, না আসলে চলবে না।
তোমার জন্য সারপ্রাইজ আছে। আচ্ছা, বার্থডে আপনার আর সারপ্রাইজ আমার জন্য, কেমন শোনালো না? যেমনই শোনাক। আর শোনো, তোমার ফ্রেন্ডদেরও ইনভাইট করেছি, আর তোমার জন্য একটা গিফটও আছে, যা সকালে পেয়ে যাবা। আমি এবার সত্যি তাজ্জব হচ্ছি। এখন মনে হচ্ছে বার্থডে আপনার নয়, আমার। হুম, একই তো। বলে হাসতে লাগলো রিয়ান। এভাবে কথা বলতে বলতে রাত হয়ে যায় অনেক। তখনই কথা বলার মাঝে দু একবার আননোন নাম্বারে কল আসে। আননোন দেখে ধরলাম না, কারণ এই কয়েক মাসেই এটা নতুন কিছু না। কথা শেষে রিয়ানকে বাই বলে ঘুমিয়ে পড়ি। সকালবেলা ঘরে বসে আছি আর এফবিতে ঘুরছি। আজকে আমার 5,000 ফলোয়ার হয়েছে, খুশি লাগছে অনেক। তখনই হঠাৎ চোখে পড়ে সাইকোর এফবি আইডি। কেন জানি ঘাঁটতে ইচ্ছে হলো তার আইডি, তাই ঢুকলাম। তার আইডিতে ঢুকে আমি ওনার আইডিতে 60,000 ফলোয়ার। তার এক একটা পিকে কি লাইক, তার উপর এক একটা পিকের লুক এক এক রকম। তার থেকে বড় কথা, তার একটি পিক দ্বিতীয়বার রিপিট করে না, আর একটি ড্রেস পরের বার রিপিটও করে না। তাহলে কি তিনি কোনো ফেমাস মানুষ ভাবছি। তখনই রূপালী আসে আর একটি গিফট বক্স দিয়ে যায়। বক্সটি দেখে বুঝলাম রিয়ান দিয়েছে, কিন্তু কেন জানি ওই গিফট দেখার চেয়ে বেশি সাইকোর আইডি ঘাটার আগ্রহ বেশি হচ্ছে আমার। আর তার পিকগুলো দেখে যাচ্ছি। সাইকো সত্যি অনেক সুন্দর, গুড লুকিং। তার পার্সোনালিটি অনেক আলাদা। তার প্রতিটি পিকে মেয়েদের কমেন্ট আছে। কেন যেন হিংসে হচ্ছে আজ। অথচ এ কদিন আমার তো একবারের জন্য সাইকোর কথা মনে পড়েনি। তখনই একটি পিকের দিকে আমার নজর আটকে যায়। সেখানে সে একটি ব্যালকনিতে কফির কাপ নিয়ে দাঁড়িয়ে আছে, আর উনি দূর আকাশে তাকিয়ে আছে। পরনে তার জিন্স, সাথে লং হাতার একটি জলপাই কালারের টি শার্ট। পিকটা ভালো লাগলো, তাই সেভ করে রাখলাম। আরো কিছু ঘাঁটতে লাগলাম সাথে। তখনই ফোনটা বাজতে লাগলো। রিয়ান কল করেছে, কিন্তু কেন জানি তার কলে বিরক্ত লাগলো। রিসিভ করলাম, কিন্তু কিছু বললাম না। তখনই ওপাশ থেকে রিয়ান বলল, গুড মর্নিং ডিয়ার। হুম ঘুম ভেঙেছে? গিফট পেয়েছো? হুম। খুলে দেখেছো? কি হলো, চুপ কেন? ডিয়ার, মুড অফ? আমি বিরক্তিকর ভাব নিয়ে বললাম, পরে কথা বলছি। রিয়ানকে কিছু না বলতে দিয়ে কল কেটে দিলাম। আজ জানি কেন এমন করলাম ওর সাথে, জানা নেই আমার। তখনই মেসেজ টোন বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখি রিয়ানের মেসেজ। ডিয়ার, আমি বুঝতে পারছি তুমি কোনো কিছু নিয়ে আপসেট, বাট বিলিভ মি, তুমি গিফট দেখো, তোমার মন ভালো হয়ে যাবে। আর হ্যাঁ, টাইমলি চলে এসে ওয়েট করব। মেসেজটি পড়ে গিফট বক্সটা ওপেন করতেই সত্যি আমার মন ভালো হয়ে গেছে। গিফট বক্সে একটা গাউন, প্রিন্সেসদের মতো ড্রেস, অনেকটা ফোলা নিচের দিকটা। সত্যি আমার মন ভালো হয়ে গেল মুহূর্তেই। আমি এটি পরে দেখতে লাগলাম। অনেক মানিয়েছে আমাকে। ছোট থাকতে যখন বারবি কার্টুন, সিন্ডারেলা কার্টুন দেখতাম, তখন থেকে এমন ড্রেস পরার ইচ্ছে আবার। সাথে সাথে ফোন নিয়ে ধন্যবাদ জানলাম। সন্ধ্যাবেলা রেডি হয়ে নিচে আসলাম। আন্টি মা আমাকে দেখে তার চোখে থেকে কাজলের ফোঁটা নিয়ে লাগিয়ে দিলেন আমার কানের পেছনে, আর বললেন, মাশাআল্লাহ, সুন্দর লাগছে আমার আম্মুটিকে। ধন্যবাদ আন্টি মা। জড়িয়ে ধরলাম তাকে। তার সাথে কথা বলার মাঝেই এসে উপস্থিত হয় তাথই আর লিজ। তারাও গাউন পরেছে, তাদেরও সুন্দর লাগছে অনেক। আমরা বের হয়ে যাই। তাথই আর লিজ রীতিমতো আমার সাথে দুষ্টুমি করছে, আর আমার খুব লজ্জা লাগছে। তখন লিজা বলতে লাগে, আজ রিয়ান তুতু গায়া। বলে কেটকেটিয়ে হেসে দিল। তার সাথে তাথইও তাল দিচ্ছে। হাসি ঠাট্টা করতে করতে পৌঁছে গেলাম রিয়ানদের বাসায়। খুব সুন্দর করে সাজানো হয়েছে বাসাটা। তাদের বাড়িটাও অনেক বড়, ইউসুফ ভাইয়াদের বাড়ির মতো। পার্টি পুল সাইডে অ্যারেঞ্জ করেছে। আমরা যেতে একটি পুচকে মেয়ে এসে জড়িয়ে ধরে আমাকে, এ আর কেউ না, রিয়ানের ভাস্তি, এসে বলতে লাগে, আজ তোমাকে আমার বারবি ডলের মতো লাগছে। আমি হেসে তার গাল টেনে বলতে লাগি, তোমাকেও প্রিন্সেস লাগছে। সে হেসে আমার গালে চুমু খেলো, আমিও দিলাম। মেয়েটির জন্য মায়া লাগে। সেই ছোট্ট থাকতেই নাকি তার বাবা মা কার অ্যাক্সিডেন্টে মারা যান। এই কদিনে বাচ্চাটির সাথে আবার বন্ডিং অনেক ভালো হয়ে যায়। তখনই রিয়ান এসে হাজির। ওকে সুন্দর লাগে। সে আমার ড্রেসের কালারের মতো স্যুট পরেছে। সব গেস্ট আসার পর রিয়ান কেক কাটছে। রিয়ান তার বাবা মা আর ভাস্তিকে খাইয়ে আমার মুখের সামনে ধরলো। আমি খেলাম। ডান্সিং এর সময় রিয়ান আমার সামনে হাত বাড়িয়ে দেয়, আর আমিও তার সাথে ডান্স করি। খুব ভালো লাগছিল সবকিছু। কাপল ডান্স শেষেই
রিয়ান আমাকে সবার সামনে হাঁটু গেড়ে বসে প্রপোজ করে। আমি কি বলবো বুঝতে পারছি না, অবাক লাগছে, কি বলবো তাও ভাবছি। রিয়ানের মাঝে সেই সব কিছু আছে যা একজন ভালোবাসার মানুষের মাঝে থাকে। কি করব বুঝতে পারছি না। রিয়ান তার হাতে থাকা রিংটি আমার সামনে ধরে রেখেছে, আর এদিকে অথই আর লিজা আমাকে বলে। সে ইয়েস কুহু। রিয়ানও হাসি মুখে তাকিয়ে আছে, আর সবাই এক কথাই বলে যাচ্ছে। আর এদিকে পার্টির মাঝে উপস্থিত একজন তাদের দিকে অগ্নি দৃষ্টি মেলে তাকিয়ে আছে, হাত দুটো মুষ্টিবদ্ধ করে। সেখানে আর দাঁড়িয়ে থাকতে না পেরে উল্টো পথে হাঁটা শুরু করেছে। আর এদিকে কুহু তার হাত বাড়িয়ে দেয়, যা দেখে সবাই হাততালি, কেউ সিটি বাজাতে শুরু করে। রিয়ান রিং পরিয়ে দেয়। হলে বসে আছে ইউসুফ, ঘড়িতে 12টা ছুঁই ছুঁই। সোফার উপর বসে পা দুটো টেবিলের উপর রাখা, চুলগুলো সব এলোমেলো হয়ে পড়ে আছে কপালে আর এক চোখে। সোফায় হেলে মাথা উপরের দিকে দিয়ে চোখ বন্ধ করে আছে সে। পাশে থাকা টেবিল ল্যাম্পটি এক হাতে দিয়ে জ্বালাচ্ছে আর বন্ধ করছে। টেবিলের পায়ের কাছেই তার রিভলভার। বারবার হলটিতে ল্যাম্পটি জ্বালানো নিভানোর কারণে মৃদু আলো জ্বলছে কিছুক্ষণ পর পর। দরজায় শব্দ হতেই লাইটটি একেবারেই বন্ধ করে দেয় ইউসুফ। রিয়ানের সাথে কাটানো কিছু মুহূর্তের মনে করতে করতে বাসায় ঢুকলাম। নক করার আগেই দেখি দরজা খোলা। কিছু না ভেবেই ঢুকে গেলাম বাসায়। পুরো বাড়ি অন্ধকার আর পিনপতন নীরবতা বিরাজ করছে। মনে হচ্ছে এ বাড়িতে কেউই থাকে না। কিছু কদম যেতেই টেবিল ল্যাম্প জ্বলে উঠল, যা ইউসুফ জ্বালিয়েছে। কিন্তু সে আগের মতোই বসা, কিন্তু এবার আর সে লাইট অফ করেনি। ইউসুফকে চোখের সামনে দেখে ভয় লাগছে। আমি কিছু না বলে তার পাশ কাটিয়ে চলে গেলাম। দুটো সিঁড়ি পার করতেই হঠাৎ গুলি করার আওয়াজ হলো, আর সাথে হল থাকা বিশাল কাচের ঝাড়বাতি মাটিতে পড়ে গেল এবং তা বিকট শব্দে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। আমি সাথে সাথে কান পেতে সিঁড়িতে বসে পড়ি।